হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ডেজলিং ড্রামার ৩য় পার্টের গল্প নিয়ে এসেছি। গল্পটি আপনাদের কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে তারপরে গল্পটা দেখা শুরু করবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই পর্বের শুরুতেই আমরা সিংহ এবং সিংহকে দেখতে পাই। সিংহের মনটা একটু খারাপ ছিল, তাই সিংহ ওর চোখটা চেপে ধরে বলে, তুমি আস্তে আস্তে সমুদ্রের গর্জন শোনো, তারপরে বাতাসের শব্দ, পাশে যে মাছগুলো মেলে দেওয়া ছিল সেগুলোর শব্দ শুনে নিজের মনটাকে হালকা করার চেষ্টা করো। আর চিংড়ি সেটাই করে, আর মুহূর্তের ভিতরেই ওর মনটা বেশ ভালো হয়ে যায়। এরপরে আমরা একটা মেয়েকে দেখি যার নাম সাউফান। এ আবার চিংড়ির বন্ধু। যাই হোক, আরও চুল খাটো একটা মেয়েকে দেখি যে মেয়েটা আগের দিন চিংড়িকে বুলি করেছিল। সেই মেয়েটা চাউফানকে এসে বলে, তুমি কেন সবার সামনে চিংড়িকে বললে যে চিংড়ি আমাদের বুলি করেছিল? সে তো আমাদের বুলি করেনি, বরং আমরাই তাকে বুলি করেছিলাম। তাহলে কেন তুমি এভাবে মিথ্যা কথা বললে? সবার সামনে চিংড়িকে ছোট করলে। আমি তোমার মতো বন্ধু আর চাই না। আমার মনটা যাতে ভালো হয় সেজন্যই আমরা চিংড়িকে বুলি করেছিলাম, কিন্তু এখন উল্টো তুমি ওকে দোষারোপ করছো। এদিকে সিংহ এবং চিংড়িকে দেখি ওরা একটা ফানুস উড়িয়েছিল, কারণ চিংড়ির আজকে ওর মায়ের কথা খুব মনে পড়ছিল, তাই সিংহ ওকে একটু হালকা হতে হেল্প করলো। চিংড়িয়ে বলে, সত্যি এবার আমার ভালো লাগছে। এদিকে আমরা সুহানকে দেখতে পাই, যে সিংহকে বারবার কল দিয়ে এটা জানতে চাইছিল যে সিংহ আজকে মিস্টার ইয়ের সঙ্গে দেখা কেন করলো না। আসলে ও তো চিংড়িকে নিয়ে বিজি ছিল। চিংড়ির মন খারাপ ছিল, তাই চিংড়ি ওর প্রথম প্রায়োরিটি ছিল। এখন চিংড়ি যেভাবেই হোক মনটা ভালো করাই ওর একমাত্র দায়িত্ব ছিল। চিংড়িকে নিয়ে অনেকে অনেক রকম কথা বলছে, মানে ওর বাবার বিজনেস নিয়ে, ওদের সম্পত্তি নিয়ে। তো এই ব্যাপারটা সিংহর মাথায় খুব ভালোভাবেই গেঁথে গিয়েছে। চিংড়ির মনে পড়ে যে আইডি থেকে পোস্টটা করা হয়েছে, সেই আইডিতে যে প্রোফাইল ফটোটা ছিল সেটা আসলে চাউফানেরই একটা পুতুলের ছবি ছিল। তাই চিংড়ি বুঝতে পারে যে চাউফান এটা করেছে। পরদিন সকালবেলায় চিংড়ি দেখে ওর আগের দিন যে জামাটা নষ্ট হয়ে গিয়েছিল, সিংহ ওটাকে সুন্দর করে কেচে পারফিউম দিয়ে ওর ঘরে রেখে গিয়েছে। ও সেটা পরে নিচে এসে জানতে পারে যে সিংহ বাড়িতে নেই। তারপরে ও স্কুলে চলে আসে। চাউফানকে বলে, আমি জানি পোস্টটা তুমি নিজেই করেছিলে, কিন্তু তুমি কেন আমার পিছনে লেগেছো? আমি কি তোমার জায়গাটা কেড়ে নিয়েছি? তখন চাউফান বলে, হ্যাঁ, তুমি আমার জায়গা কেড়ে নিয়েছো। চিংড়ি তখন বলে, ঠিক আছে, তাহলে আমাদের ভিতরে একটা প্রতিযোগিতা হয়ে যাক। চাউফান বলে, যে হেরে যাবে সে 10 বার পুরো প্লেগ্রাউন্ড দৌড়াবে। চিংড়ি বলে, 20 বার দৌড়াবে। এবার পরীক্ষায় যদি আমি তোমার থেকে কম নাম্বার পাই তাহলে আমি নিজে 20 বার দৌড়াবো। এটা তোমার আর আমার ভিতরে চ্যালেঞ্জ হয়ে থাকলো। এদিকে সিংহকে দেখতে পাই। সিংহ যেহেতু খুব ভালোভাবেই ফোনের কারবার বুঝতো, আর সেজন্য ও আইডিটা হ্যাক করে নিয়েছিল। তখন ওর কাছে আবার ইয়েজিনে এসেছিল আইডিটা হ্যাক করানোর জন্য। এদিকে আমরা চাউফানকে দেখি। চাউফানের একমাত্র ভাই, যে 2 বছর আগে জেলে গিয়েছে, তাই ওর ভাইয়ের হয়ে এখানে একটা ছেলেও দেখাশোনা করত। এই লোকটিকে তো আপনারা চেনেন, যে অবৈধ ফোন টোনের কারবারি করতো। যাই হোক, এই লোকটি ওকে এসে জিজ্ঞেস করে কেউ ওকে বিরক্ত করছে কিনা। ও তখন সিংহের নামটা বলে। এরপরে ও যখন ওর কাজের জায়গায় ফিরে আসে, মানে একে দিন যাপন করতে হয় অনেক খারাপভাবে, তখন ও ভাইয়ের একটা চিঠি দেখতে পায়। এদিকে আমরা চিংড়িকে দেখতে পাই। পরদিন সকালবেলা যখন চিংড়ি স্কুলে এসেছিল, তখন ওকে ডেকে পাঠায় ইয়েজিন। ইয়েজিন ওকে বলে, তুমি কি আজকের পোস্টটা দেখেছো? আসলে সিংহর কাছে আমি গিয়েছিলাম ওই পোস্টটা ডিলিট করানোর জন্য, কিন্তু সিংহ আমাকে বলে যে না, সে আমার হয়ে পোস্টটা ডিলিট করবে না, বরং তুমি তার বোন বিধায় সে পোস্টটা ডিলিট করবে। সে পোস্টটা তো ডিলিট করে দিয়েছে, আবার চাউফানের অ্যাকাউন্ট থেকে আলাদা একটা ক্ষমা চেয়েও পোস্ট দিয়েছে, যেটা সবাই মনে করছে চাউফান দিয়েছে, কিন্তু না, ওটা আসলে সিংহই দিয়েছিল। সিংহ আসলে এভাবে চিংড়িকে অপদস্থ হতে দেখতে পারেনি, সেজন্যই ও এটা করেছে। এদিকে চুল খাটো সেই মেয়েটাকে দেখতে পায়। সে যেহেতু নিজে বুঝতে পেরেছে সে চিংড়ির সঙ্গে অন্যায় করেছে, তাই চিংড়ির সঙ্গে ভাব জমাতে আসে। তো চিংড়ি তো খুব ভালো মেয়ে, ওর সঙ্গে ভাব করে নেয়। এসবের চাউফানের আবার মন খারাপ হয়। চিংড়ি পড়াশোনা শুরু করেছিল, এই সমস্ত কিছু তোর খুব একটা মন ছিল না। পরদিন সকালবেলা ও যখন স্কুলে যাচ্ছিল, ওর আজকে একটা ইংলিশ এক্সাম ছিল, যেটা একটা স্কুল টেস্ট, কিন্তু ওকে কিছু ছেলেরা তখন ওখানে আটকায়। ও 3 বার ওর ফোনটা ট্যাপ করে, তাই সোজা কল চলে যায় সিংহর কাছে। সিংহ বুঝতে পারে যে চিংড়ি বিপদে পড়েছে, আর ও কোথায় আছে সেটাও বুঝতে পারে। সোজা সিংহ সেখানে চলে আসে। এদিকে সিংহের আজকে যে এক্সামটা ছিল সেটা তো মিস করেই যায়। এদিকে সিংহ ওদেরকে মারতে থাকে, আর সিংহে দৌড়ে স্কুলে চলে আসে। তবে ও যখন ওর ক্লাসরুম অবধি পৌঁছে যায় ততক্ষণে পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, কারণ এটা ছিল জাস্ট একটা স্কুল টেস্ট, আর সেজন্য এরকমটা হলো। এদিকে সিংহ ওদের মারতে মারতে সেইখানে নিয়ে এসেছে যেখানে অবৈধ ফোন এবং ল্যাপটপ এসবের কারবার হয়, সাথে পুলিশও নিয়ে এসেছে।
পুলিশ এদের সবাইকে অ্যারেস্ট করে নিয়ে যায়। সেই ছেলেটি সিংহকে বলে, এটাই শেষ নয়, এক মাঘে শীত যায় না, আমি তোকে আবার দেখে নিব বলে চলে যায়। সিংহ এরপরে চিংড়িকে নিতে স্কুলে আসে আর জানতে পারে আজকে পরীক্ষাটা চিংড়ি দিতে পারেনি। তবে এতে চিংড়ির খুব একটা আফসোস নেই। চিংড়ি বলে এটা তো জাস্ট একটা স্কুল টেস্ট, তাই এটা নিয়ে এত বেশি প্যানিক হওয়ার কোনো কিছু নেই। সেদিন সিংহ যখন বাড়িতে আসে ও গোসল করে অনেক চিন্তা ভাবনা করছে যে চিংড়িকে সবাই মিলে অনেক বেশি অপদস্থ করার চেষ্টা করছে। চিংড়িও বলেছিল যে তুমি কি আমাকে প্রোটেক্ট করার জন্য হলেও স্কুলে ফিরতে পারো না? তো আজকে সিংহ মনে মনে সিদ্ধান্ত নিয়েই নিয়েছে যে ও স্কুলে ফিরে যাবে। এরপরে আমরা দেখি রাত্রেবেলা ও ওর আগে যেসব জিনিসপত্রগুলো বানিয়েছিল, ও যে প্লেন বানাতে অনেক পছন্দ করতো, সেই সমস্ত স্মৃতিগুলো কল্পনা করছিল এবং স্কুলে ফিরে যাওয়ার জন্য ওর আর মনে কোনো সন্দেহ রইল না। ও এবার সিদ্ধান্ত নিয়েই নিয়েছে স্কুলে ওকে ফিরতেই হবে। পরদিন চিংড়িদের রেজাল্ট দিয়েছিল। চিংড়ি যে ইংলিশ এক্সাম দেয়নি ওখানে 0 পেয়েছে। আর তাছাড়া সমস্ত পরীক্ষা এত ভালো করেছে যে ও 10 নম্বর র্যাঙ্কিংয়ে আছে একটা পরীক্ষা না দিয়েও। কিন্তু ইংলিশটা যদি দিত তাহলে শুধু পাস মার্ক মিলিয়েও ও সবার থেকে বেশি মার্ক পেত, ইভেন ফার্স্ট হতো। কিন্তু চিংড়ি যেহেতু হেরে গিয়েছে তাই চিংড়ি স্কুলে দৌড়াতে থাকে। তবে এই পুরো প্লেগ্রাউন্ড 10 বার দৌড়ানো ছিল সত্যিই কঠিন। চাউফানের বোধহয় নিজে নিজে একটু মনের ভিতরে অনুতাপ হতে থাকে। চিংড়ি দৌড়াচ্ছিল যেহেতু সে কথা দিয়েছে, কিন্তু অনেকক্ষণ দৌড়ানোর পরে চিংড়ি সত্যিই কষ্ট হয়ে যায়, কারণ এভাবে একা একা দৌড়াতে তো উত্তেজনা কাজ করে না। তো চিংড়ি যখন থেমেই যাচ্ছিল ঠিক তখনই সিংহ ওখানে চলে আসে। সিংহর পরনে স্কুল ড্রেস ছিল। সিংহ এসে বলে, চিংড়ি চলো, আমি তোমার সাথে আছি বলে চিংড়ির সঙ্গে সিংহ দৌড়াতে থাকে। চিংড়ি নতুন করে জোশ ফিরে পায়, এতে সবাই অনেক খুশি হয়। সিংহকে দেখে তো অনেকেই ক্রাশ খেয়ে গিয়েছিল। টিচার ক্লাসে আসে আর বলে আজকে নতুন একটা স্টুডেন্ট এসেছে, সেটা হলো সিংহ। সিংহ দীর্ঘদিন পরে স্কুলে ফিরে এসেছে। চিংড়ি ওকে জিজ্ঞেস করে স্কুলে ফিরে এলেছে? তখন সিংহ ওকে বলে, হ্যাঁ, স্কুলে ফিরে এলাম জাস্ট একটা সার্টিফিকেটের জন্য, এর বাইরে কিছু নাই। চিংড়ি এরপরে ওর বান্ধবীদের কথা শুনতে পায়, যেখানে চাউফানের সঙ্গে ওর এক বান্ধবী বলছিল সবাই সিংহকে ডেভিল বলে, কিন্তু আমার তা মনে হয় না, আমি তো ওকে দেখে ক্রাশ খেয়েছি। তো এটা নিয়ে আবার সিংহর সঙ্গে চিংড়ির কথা হয়। চিংড়ি যেহেতু আজকে অনেক দৌড়াদৌড়ি করেছে, হাঁটতেই পারছিল না, একবার তো পড়েই যাচ্ছিল। সিংহ তখন ওকে পিছন থেকে ধরে রাখে আর বলে, চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। আর এভাবেই সিংহ প্রথম দিন থেকে ওকে প্রোটেক্ট করার চেষ্টা করে। পরে যখন সিংহ রুমের ভিতরে ছিল, সিংহ ওর জন্য ঔষধ দেওয়া গাছটা ঔষধ দেওয়া একটা পানি নিয়ে আসে, যাতে পা ডুবে বসে থাকে চিংড়ি, ওর পাটা একটু স্বস্তি পায় এজন্য আর কি। রাত্রেবেলাও ওকে নিয়ে অনেক চিন্তা করছিল সিংহ। পরদিন সকালবেলা সিংহ একটা হেয়ার কাট বদল করে ড্রেস পরে বাইরে চলে এসেছে। চিংড়ি তো ওকে দেখে খুবই খুশি। একসঙ্গে ওরা স্কুলে যাচ্ছে। ওরা যখন বাসে দুজন বসেছিল, চিংড়ি ওর পছন্দের গানটা সিংহকে শোনায়। গানের নাম ছিল আই প্রমিস। গানটা শুনতে শুনতে সিংহ তো ঘুমিয়েই পড়েছিল। এদিকে আমরা সুহানকে দেখতে পাই। এটা ছিল মূলত একটা ফ্ল্যাশব্যাক। সুহান আসলে জিজ্ঞেস করেছিল সিংহকে যে ও কেন কাজ বাদ দিয়ে আবার স্কুলে ফিরছে। সিংহ ওকে বলেছিল সে চিংড়িকে প্রোটেক্ট করতে চায়। সুহান বলে, কিন্তু এত বড় একটা কাজ তুমি বাদ দিয়ে একদিন তো চিংড়ি সত্যিই চলে যাবে এখান থেকে, কিন্তু তারপরেও যতদিন আছে এখানে চিংড়ি, সিংহ ওকে প্রোটেক্ট করতে চায়। এদিকে সিংহ স্কুলে এতটাই ফেমাস ছিল যে মেয়েরা ওর জন্য দুধ দিয়ে যেত, টক দই দিয়ে যেত, এসব খাবার দাবার দিত। সেগুলো আবার চিংড়ির কাছেই দিত। চিংড়ি ওগুলো দিয়ে গেলে সিংহর বন্ধুরা আবার সেগুলো খেত। কিন্তু সেই খাওয়া অবস্থায় চইকে দেখতে পায় সেই মেয়েটা, যে মেয়েটা এটা সিংহর উদ্দেশ্যে পাঠিয়েছিল। এতে বেশ একটু অবাকই হয়ে যায় চই, আর বলে, ঠিক আছে, তো তুমি নিতে চাইলে নাও। এদিকে আমরা দেখতে পাই কই শিমিনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিল। সম্পর্ক বলতে কি, শিমিনের প্রতি ওর একটা ভালো লাগা তৈরি হয়ে গিয়েছিল, বন্ধুত্বের থেকেও বেশি কিছু ছিল এটা। ওদিকে আমরা স্কুলের দৃশ্য দেখতে পাই। রাত হয়ে গিয়েছিল, নাইট শিফটও শেষ হয়ে গিয়েছে। চিংড়ি তখনও পড়াশোনা করছিল ইয়েজিনের সঙ্গে। সিংহ বাইরে ওর জন্য ওয়েট করছিল। কিছুক্ষণ পরে চিংড়ি এবং ইয়েজিন আসে। ইয়েজিন চলে গেলে চিংড়ির দিকে একটু জেলাস হয়ে সিংহ তাকায় আর বলে, তুমি তো এখানে খুব ফেমাস। চিংড়ি বলে, তুমি কি কম ফেমাস নাকি? ওরা যখন স্ট্যান্ড পর্যন্ত এসে পৌঁছায় তখন ঝুমঝাম বৃষ্টি শুরু হয়ে যায়। তখন সিংহ ওর একটা কোট খুলে ফেলে আর তারপরে সেটার ভিতরে করে সিংহ এবং চিংড়ি বাড়ি পর্যন্ত আসতে থাকে। ওদের এভাবেই আসলে স্মৃতি জমতে শুরু করে। বাড়িতে এসে তো চিংড়ি অনেক বেশি মজা পাচ্ছিল। ওর খুব আনন্দ হচ্ছিল এভাবে সিংহর সঙ্গে আজকে এসেছে বিধায়। ও বুঝতে পেরেছে যে ও সিংহর প্রেমে পড়ে গিয়েছে। এছাড়া সিংহ ওর সঙ্গে যত ভালো ভালো ব্যবহার করেছে সেই সমস্ত কিছু স্মরণ করে ও আরও বেশি আনন্দ পাচ্ছিল। রাত্রেবেলা ও যখন নিচে আসে তখন দেখতে পায় দাদিমার ঘরের ভিতরে আলো জ্বলছে, তাই ও ঘরের
ঘরের ভিতরে আসে, দাদিমাকেও জানায় একটা ছেলের জন্য ওর ভিতরে ভিতরে ফিলিংস হচ্ছে, সারাক্ষণ ও তাকেই ভাবছে। এটাকে আসলে কি বলে? দাদিমা তখন বলে এটা আসলে ভালোবাসা। তবে যেহেতু চিংয়ের বয়স কম তাই এক্ষুনি ওকে এতটাও চিন্তা করতে হবে না, আস্তে আস্তে ও সময় তো দিক। তো এরপরে ও ঘুমাতে যায়। এদিকে চিংয়ে যে গানটা শুনতো সেই গানটা সিংহ বসে বসে শুয়ে শুয়ে শুনছিল। আর এভাবেই ওদের ভালো লাগা ভালোবাসার সূচনা শুরু হয়, যা হয়তো ওরা নিজেরাও বোঝে না। পরদিন আমরা কোয়ের মাকে দেখতে পাই। কোয়ের মা খুব তড়িঘড়ি করে সিংহদের বাড়িতে আসে আর বলে কইকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ওরা তো সবাই অনেক প্যানিকড খেয়ে যায় যে কই তো কালকেও স্কুলে গিয়েছিল, তাহলে সকালবেলা কোথায় উধাও হয়ে গেল। তো ওরা তো পুলিশ স্টেশনে চলে যায় আর এদিকে সিংহ চিংয়ে এরা খুঁজতে থাকে। সই এসে তখন বলে আমার মনে হয় না কই কোথাও হারিয়ে গিয়েছে, বরং ও নিজেই কোথাও একটা গিয়েছে, কোনো একটা প্রবলেমে পড়েছে। ঠিক তখনই সিংহর নাম্বারে একটা কল আসে আননোন নাম্বার থেকে, আর এটা কই ফোন করেছিল। তখন সিংহ বলে তুমি কোথায় আছো কই? কই তখন বলে আসলে ও অন্য একটা আইল্যান্ডে এসেছে, এখানে একটি কাজেও আটকে গিয়েছে। ওর মা যাতে পুলিশ স্টেশনে না যায়, বেশি প্যানিক না খায়, সেজন্যই মূলত সিংহকে কল দেওয়া হয়েছে। এবার চিংড়িয়া বলে যে আইল্যান্ডে এখন কই আছে, ওই আইল্যান্ডে তো সিমিনের বাড়ি। তো সিমিনকে একটা ফোন দিয়ে দেখা যাক, আমার মনে হয় কই সিমিনের সঙ্গে জড়িয়ে পড়েছে আর ওখানে কোনো কাজে আটকে গিয়েছে। এরপরে সিমিনের কাছে কল দেয় চিংড়িয়ে। সিমিন জানায় হ্যাঁ ওর সঙ্গে কই আছে, ওরা চাইলে আসতে পারে। তো এরপরে সিংহ বলে আমার কাছে লাইসেন্স আছে, আর সেজন্য ওরা একটা বোট নিয়ে বেরিয়ে পড়ে। ওদিকে আমরা কোয়ের মাকে দেখতে পাই, সে তো পুলিশ স্টেশনে গিয়েও নেমে আসে, কারণ ছেলের নামে সে কোনো রকমের কোনো কেস টেস করবে না। যাই হোক এরপরে ওরা নিজেরাও সেই আইল্যান্ডের কথা জানতে পারে, কিন্তু এসে দেখে ওদের ছেলে নৌকা নিয়ে অলরেডি চলে গিয়েছে, তাই ওরা নৌকা করে আসতে পারে না। নৌকাটা অলরেডি সিংহ চিংড়ে এবং চই নিয়ে এসেছে। তবে এই জায়গাটা ছিল অনেক বড়, এখানে কোথায় খুঁজবে ওরা কইকে? তবে ওদের ভাগ্য ভালো যে খুব দ্রুতই ওরা কইকে খুঁজে পেয়েছিল। সিংহ জিজ্ঞেস করে কি এমন হয়েছে যে তুমি এখানে কাজ করছো? ও তখন বলে আসলে সিমিনকে ওর বাবার স্কুলে পাঠাতে চাইছে না, কারণ এই সিজনে নাকি ওদের অনেক সামুদ্রিক মাছের কালেকশন হয় এবং সারা মাস ধরে কাজ করতে হয়, সেজন্য সিমিনকে এখন বাড়িতেই বসিয়ে রাখতে চাইছে। এটা জানার পরে আমি ওর বাবার সঙ্গে দেখা করতে আসি। আমি ভেবেছিলাম ওর বাবা হয়তো খুব নরম সরম কেউ, কিন্তু না, ওর বাবা তো মাফিয়া স্টাইলের একটা লোক ছিল। পরে আমি ওর বাবাকে বলি যে আমি হেল্প করব, তা সত্ত্বেও সিমিনকে স্কুলে পাঠাতে হবে। সিংহ এবং সিংহে এটা শোনার পরে ওরাও বলে আমরাও হেল্প করব, তাহলে খুব দ্রুত হয়ে যাবে, তাহলে তোমাকে এখানে বেশি দিন ধরে কাজ করা লাগবে না। সো ওরা সবাই মিলে কাজ করতে শুরু করে দেয়। চিংড়িয়াকে দেখে খুব খুশি হয়েছিল সিমিন। সিমিন বলে আমার জন্য তোমরা যে এখানে আসবে আমি তো এটা কল্পনাও করতে পারিনি, তোমরা সত্যি আমার খুব ভালো বন্ধু। কিছুক্ষণ পরে দেখা যায় ওদের মায়েরাও চলে এসেছে, সাথে মিস্টার জু অর্থাৎ ওদের টিচারও চলে এসেছে। এখন কোয়ের উপরে ওর মা তো খুবই রেগে গিয়েছিল, কিন্তু এত মানুষের ভিড়ে এত রাগ করতে পারে না। তাছাড়া কোয়ের মাকে সবাই অনেক বোঝায় বলে কোয়ের মা আর রাগ করে না, বরং ওরা সবাই এখানে কাজ করতে থাকে যাতে কাজ খুবই দ্রুত হয়ে যায় এবং সিমিনকে 1 মাস ধরে কাজ করা না লাগে। এরপরে মিস্টার জু মানে ওদের হোমরুম টিচার সে আসে কথা বলতে সিমিনের বাবার সঙ্গে। সিমিনের বাবাকে কনভিন্স করে ফেলে। সিমিনের বাবা বলে ঠিক আছে, সিমিনকে আমি আটকে রাখবো না, সে অবশ্যই স্কুলে যাবে। এরপরে নিজেদের বাড়িতে নিয়ে আসে সবাইকে। সিমিনের বাবা সবাইকে অনেক যত্ন আত্তি করে খাওয়ায়। তাছাড়া সিমিন অনেক বেশি হ্যাপি হয়েছে, সিমিনের বাবাও খুব খুশি হয়েছে। এদিকে আমরা সিংহ এবং চিংড়িয়াকে দেখি এই সমস্ত কিছুর ভিড়ে ওরা যখন সময় পাচ্ছিল নিজেরা একটু একান্তে টাইম কাটাচ্ছিল, কারণ ওরা দুজনেই বুঝতে পেরেছে দুজনের ভিতরে একটা ফিলিংস গ্রো করতে শুরু করেছে। রাত্রেবেলা তো ওরা অনেক পার্টি ঠাটি করে আর তারপরে ওদের মায়েরা এখান থেকে চলে যায়, কারণ ওদেরকে এখনও কাজ করতে হবে, তাই আরও 2 দিন থাকতে হবে। তো ওদের মায়েরা এদেরকে বেস্ট অফ লাক জানিয়ে চলে যায়। সেদিন সিংহ এবং চিংড়িও অনেকক্ষণ রাত্রে বসে বসে গল্প করে। এইসবের জন্য ওরা সত্যি কোনো রিগ্রেট করছে না। দেখতে দেখতেই শীতকাল চলে এসেছে, আর তাই চিংড়ির একটু ঠান্ডা লাগছিল। পরদিন সকালবেলা ওরা সমুদ্রের পাড়ে অনেক মজা করতে আসে। তাছাড়া এখানকার যেসব সুন্দর সুন্দর জায়গা আছে সেসব জায়গাগুলো ওরা ঘুরে ফিরে দেখতে থাকে। বেশ সুন্দর সময় কাটছিল ওদের। কাজের ফাঁকে ফাঁকে সুন্দর সময়টা ওদেরকে আরও বেশি প্রাণোজ্জীবিত করছিল। যাই হোক এরপরে সবার কাছে জিজ্ঞেস করা হয় বড় হয়ে কে কী হতে চায়। তো ওরা এক একজন এক এক কথা বলে। তো চই হতে চায় মূলত একজন ট্রাক ড্রাইভার, কই হতে চায় সিঙ্গার। তো যখন সিংহকে জিজ্ঞেস করা হয় সিংহ বলে ও আগে পাইলট হতে চাইতো, এখন আর কোনো কিছু হতে চায় না। কিন্তু সবাই ওকে বকা দিয়ে বলে কিন্তু তোমার তো কিছু হওয়া উচিত। ও বলে পরে না হয় দেখা যাবে। এদিকে চিংড়িয়াকে জিজ্ঞেস করা হলে চিংড়িয়া বলে ও স্পেসিফিকভাবে কিছু জানে না। তখন চই বলে তাহলে তুমি কেমন ছেলে পছন্দ করো সেটা বলো। চিংড়িয়া তখন বলে যেসব ছেলেরা পরীক্ষায় ভালো রেজাল্ট করে আমার তাদের অনেক ভালো লাগে।
যাই হোক, এরপরে রাত্রেবেলা ওরা আবারও সুন্দর কিছু সময় স্পেন্ড করে রাত্রে ঘুমিয়ে যায়। পরদিন সকালবেলা ওদের চলে আসার কথা ছিল। সিংহ এবং চিঙে দাঁড়িয়েছিল। চিঙে তখন জিজ্ঞেস করে, আচ্ছা সিংহ, তুমি সত্যি করে বলো তো স্কুলে কেন ফিরে গেলে? সিংহ তখন বলে, কারণ আমি একটা ভালো স্টুডেন্ট হয়ে আমার স্কুল জীবনটা শেষ করতে চাই, এজন্য। আর তাছাড়া আমি তো তোমাকে বলেছি আমি একটা সার্টিফিকেটের জন্য স্কুলে গিয়েছি। চিঙে তখন একটু হাসে। এরপরে ওরা সবাই বাড়িতে চলে আসে। তো খুব সাধারণ সাদামাটা ভাবেই ওদের জীবনটা কাটছিল। খুব একটা ঝামেলা ছিল না এই জীবনে, কিন্তু এত সুন্দরভাবে তো সমস্ত কিছু কাটতে পারে না। সিংহ এবং চিঙে দুজনে একসঙ্গে পড়াশোনা করতো, কিন্তু চিঙে ইদানিং সিংহর প্রতি মোহিত হয়ে থাকতো। পড়াতে গিয়ে ওর দিকে তাকিয়ে থাকতো, ওর মগে পানি খেয়ে ফেলতো। এসব করে ও আবার নিজেই লজ্জা পেত, আবার একসঙ্গে স্কুলে যেত। আর এখন চিঙিয়ে টিউশন দিত সিংহকে, কারণ সিংহ অনেকদিন থেকে পড়াশোনা থেকে দূরে থাকার কারণে ওর একটু ল্যাকিংস আছে। এছাড়া বাসের ভিতরে একসঙ্গে যখন যেত তখনও দুজন বেশ ক্লোজ হয়েই থাকতো। তো এইভাবে সুন্দর সময় কাটছিল। সিংহ শুধুমাত্র পড়াশোনার দিকেই এখন কন্টিনিউ করছে। ঠিক সেদিনই চাও পিং নামের একটা ছেলে ওদের দোকানে আসে। দোকানে সেদিন কেউই ছিল না, শুধুমাত্র চিঙিয়ে ছিল। তো চিঙিয়ে ওকে জিজ্ঞেস করে, আপনি কি কাউকে চান? ছেলেটি তখন বলে, কোন সিংহ কোথায় আছে? ও তখন বলে, সিংহ তো বাড়িতে নেই। ছেলেটি চলে যায়, নামধাম কোনো কিছুই বলে যায় না। এতে একটু টেনশনেই পড়ে যায় চিঙিয়ে। এজন্য চিঙিয়ে সোজা বাস স্ট্যান্ডে এসে বসে থাকে, কখন সিংহ ফিরবে ওকে সাথে নিয়ে ফিরবে বলে। সিংহ ওকে এখানে দেখে বেশ অবাক হয়ে বলে, তুমি এখানে কি করছো? চিঙিয়ে বলে, খুব বোরিং লাগছিল, তাছাড়া তুমিও ফিরছিলে না, তাই বসেছিলাম। তো সিংহ তখন বলে, এভাবে আমার জন্য আর ওয়েট করবে না। মনে মনে কিন্তু ওর ঠিকই খুবই ভালো লাগছে। তবে চিঙিয়ে ওকে ওই ছেলেটির কথাও জানায়। চাওফিং যে ফিরে এসেছে কারাগার থেকে, এবং এ কিন্তু চাওফানের ভাই। 2 বছর জেল খাটার পরে ফিরে এসেছে, তাই তার সাঙ্গপাঙ্গরা তার সঙ্গে দেখা করতে এসেছে। ওই সাঙ্গপাঙ্গরা হলো তারা যারা ওই অবৈধ ফোন এবং ল্যাপটপের বিজনেস করত। এদিকে পরদিন আমরা চই আর কইকে দেখি ওরা বাস্কেটবল খেলছিল। ঠিক তখনই ওদের দুটো সাইকেল গিয়ে যেন খুলে রেখে চলে গিয়েছে, মানে সাইকেল দুটো নষ্ট করে গিয়েছে। সিংহ তখন বুঝতে পারে যে চাওপিং হয়তো ফিরে এসেছে, কারণ চাওপিং অনেক আগে ওর সঙ্গে একবার ঝামেলা করেছিল। ওরা একই স্কুলে পড়তো, তো ও বুঝতেই পেরেছে যে কিছু একটা হয়েছে। তাছাড়া সিংহকে বাড়ি থেকেও কল দিয়ে জানানো হয় যে ওদের বাড়ির সামনে গ্লাসটা কেউ একটা ইট দিয়ে ভেঙে রেখে গিয়েছে। সিংহ তখন বুঝতে পারে চাওফিং ফিরে এসেছে, তাই সিংহ চিন্তা হচ্ছিল চিঙিয়াকে নিয়ে। ও চিঙিয়াকে কল দিয়ে বলে, তুমি কোথায় আছো? চিঙিয়াকে যখন লোকেশন বলে, দ্রুত সেখানে চলে যায় সিংহ, কারণ ওর মনে হচ্ছিল চিঙিয়াকে কেউ না কেউ বিরক্ত করতেই পারে। আর সত্যি সত্যি হয়েছিল তাই। ও যখন চিঙিয়ার কাছে ফিরে আসে তখন দেখা যায় দুটো ছেলে ওকে উত্ত্যক্ত করছিল। এরপরে সমস্ত কিছু বুঝে যায় আসলে সিংহ। পরদিন আমরা দেখি শানিতে চলে এসেছিল সে অবৈধ ব্যবসায়ী। সে এসে শানি দখল করতে চাইছিল। ভিতর থেকে তখন সিংহ বেরিয়ে আসে। সিংহ ওকে এমনভাবে একটা লাথি মারে যে ও নিচে পড়ে যায়। তাছাড়া ও এমনভাবে ওকে থ্রেট করে যে এই ছেলে কখনো আর সাহস করবে না শানিতে আসার। তো এরপরে সিংহ জিজ্ঞেস করে, চাওফিং ফিরে এসেছে তাই না? চাওফিংকে গিয়ে বলিস আমি ওর সঙ্গে দেখা করতে চাই। এদিকে চাওফানকে দেখি ও একটা কাপড়ের দোকানে থাকতো। ওর সঙ্গে দেখা করতে এসেছে চাওপিং, অর্থাৎ ওর ভাই। ও তখন ওর ভাইকে দেখে বলে, তুমি এখানে কেন এসেছো? এখান থেকে চলে যাও। আসলে ওর ভাই যে অন্যায় করে জেলে গিয়েছিল এটা কোনোভাবেই চাওফান সহ্য করতে পারে না। সেজন্য ভাইয়ের সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক সে রাখতে চায় না, তাই তার ভাইকে বলে এখান থেকে চলে যেতে। তার ভাইও তখন মন খারাপ করে ওখান থেকে চলে আসে। যদিও তার ভাই জানতে পেরেছে যে তার বোনের সঙ্গে নাকি সিংহ এবং সিংয়ের একটু ঝামেলা আছে, আর তাই সিংহর সঙ্গে দেখা করতে আসে চাওপিং। সিংহ বলে, তুই কী চাস? সব দিকে ঝামেলা বাঁধাচ্ছিস, আসলে তো চাওয়াটা কি? ও তখন বলে, আমি যেমনটা ফেস করেছি তোকেও তেমনটা ফেস করতে দিতে চাই, আর চিঙিয়েকে আমি ভোগ করতে চাই। এই কথা শুনে তো সিংহর মাথা গরম হয়ে যায় আর ওকে মারধর দিতে শুরু করে। ঠিক তখন এখানে ছাতা মাথায় দিয়ে চিঙিয়ে চলে আসে। চিঙিয়ে বুঝতে পেরেছিল সিংহ এখানেই থাকবে, তো চিঙিয়ে ওকে থামায় আর বলে, এভাবে ঝগড়াঝাটি করো না, তুমি বরং আমার সাথে ফিরে চলো। সিংহ তখন বলে, তোমার এখানে আসে ঠিক হয়নি বলে একাই চলে যায়। পরে বাড়িতে গোসল করতে করতে ও চিন্তা করে যে চাওপিং কী সব কথা বলেছে, এতে তো ওর মাথা পুরো খারাপ হয়ে গিয়েছিল। যা কিছু হোক ওর সঙ্গে হোক, কিন্তু চিংড়ির গায়ে ও ফুলের টোকা পর্যন্ত পড়তে দিবে না। কিন্তু চাওপিং যেহেতু এখন চিংড়ির দিকে নজর দিয়েছে, তাই চাওপিংয়ের সঙ্গে ডিলটা একটু ভালোভাবেই ওকে ক্লোজ করতে হবে। যাই হোক, এসব চিন্তা করার পরের দিনে দৃশ্য দেখতে পাই। সব সময় এখন সিংহ চিংড়ির সঙ্গে থাকতো, আর চিংড়িকে বলতো, যদি কখনো আমার থেকে বেশি দূরে যাও তাহলে অবশ্যই ফোনে 3বার ট্যাপ করবে, যাতে আমি তোমার লোকেশন ট্র্যাক করতে পারি। এদিকে সেদিন স্কুলের একটা মেয়েকে দেখতে পাই যে চাওফানের একসময় ভালো বন্ধু ছিল, কিন্তু আজকে সে চাওফানকে নিয়েই বাজে
বাজে বাজে কথা বলতে শুরু করেছে। ইভেন এটাও বলছে যে তার ভাই এখন জেল থেকে ফিরে এসেছে, ওর ভাই তো একটা জেল খাটা আসামি, আবল তাবল বলছিল। চিংয়ে তখন ওদের উপর বলে, তোমরা স্কুলে পড়াশোনা করতে এসেছো, এভাবে লোকজনকে নিয়ে গসিপ করতে লজ্জা করে না? তারপরে ও চাওফানের সঙ্গে বন্ধুত্ব করারও চেষ্টা করে। চাওফানের নাক দিয়ে সেদিন রক্ত পড়ছিল, এটা দেখে চিংয়ে একটু চিন্তিত হয়ে বলে, তোমার ভালো খাবার দাবার খাওয়া উচিত। যাই হোক, ও বুঝতে পেরেছে এই চাওফানের ভাই হলো চাওপিং, আর যে সিংহর পেছনে পড়ে আছে। ও দাদিমার কাছ থেকেও শুনেছে আসলে জেলে গিয়েছিল যে চাওপিং, সেটা সিংহর কারণেই, কারণ সিংহকেও আঘাত করেছিল। সেদিন এই ছেলেটা ওদের দোকানেও এসেছিল, তার মানে পুরোনো ঝামেলা ফিরে এসেছে। এসব ভেবে চিংয়ের একটু ভীষণ খারাপই লাগছিল। সেদিন সিংহ চিংড়িকে খুঁজেই পাচ্ছিল না। ওকে ফোন দেওয়ার পরে একবার ফোনটা রিং হয়ে ফোনটা কেটে যায়। তখন 3বার ট্যাপ করেছিল ফোনে চিংড়িয়ে, তাই সিংহ ও কোথায় আছে সেটা বুঝতে পারে। দ্রুত সেই জায়গায় চলে যায়। সিংহর খুব চিন্তা হচ্ছিল না জানি চাওপিং ওর কোনো ক্ষতি করে দেয়। ও দৌড়ে এসে দেখতে পায় যে একটা জায়গায় দাঁড়িয়ে আছে চিংড়িয়ে। এসেই তোকে জড়িয়ে ধরে আর বলে, আমি তো ভীষণই ভয় পেয়ে গিয়েছিলাম। চিংড়িয়ে বলে, কিন্তু কেন ভয় পেয়েছিলে? আমার তো কোনো কিছুই হয়নি। সিংহ বলে, আমাকে আর কিছুক্ষণ তোমাকে ধরে থাকতে দাও। চিংড়িয়ে বলে, আমি দেখেছিলাম তুমি আমাকে ফোন করেছো, কিন্তু আমার ফোনের ব্যাটারিটা অফ হয়ে গিয়েছিল, আর সেজন্য আমি 3বার ট্যাপ করেছি যাতে অন্তত পক্ষে ফোনটা বন্ধ হয়ে যাওয়ার আগে তুমি আমার লোকেশন ট্র্যাক করতে পারো। আমি জানি তুমি আমাকে নিয়ে চিন্তায় আছো। আসলে বলো তো চাওপিংয়ের সঙ্গে তোমার ঝামেলাটা আসলে কী নিয়ে হয়েছিল? ও তখন বলে, আমরা একই স্কুলে পড়তাম। চাওপিং বাস্কেটবল টিমের খুব ভালো একজন মেম্বার ছিল, তাই একদিন ওর সঙ্গে আমার প্রতিযোগিতা হয়। এটা একটা আন্তঃ স্কুল প্রতিযোগিতা ছিল, তো এখানে যে জিতবে সে অনেক বড় একটা প্রাইজ মানি পাবে। ওই প্রাইজ মানিটার আমার খুব দরকার ছিল। সেদিন আমি জিতে গিয়েছিলাম, কারণ আমার দাদিমার চিকিৎসা করাতে হতো, কিন্তু আমি জিতে গিয়েছিলাম, এটা চাওপিংয়ে সহ্য হয়নি। চাওপিং তার নিজের পায়ে আঘাত পেয়েছিল, তাই পরে সে দলবল নিয়ে আমাদেরকে আঘাত করতে আসে, আমাদের সঙ্গে ঝামেলা করতে আসে। তো কথা কাটাকাটির এক পর্যায়ে বেশ বড়সড় ঝামেলা হয়। তা সত্ত্বেও আমি জয় আর কই এখান থেকে চলে যাচ্ছিলাম কোনো ঝামেলা না করেই, কিন্তু চাওপিং শোনেনি, পিছন থেকে আমাকে ছুরিকাঘাত করে এবং সে আমাকে নিচে ফেলে দেয়, যার পরে পুলিশে তাকে ধরে নিয়ে যায়। সেই থেকে 2 বছর ধরে সে জেলে ছিল। এই কথা শুনে চিংড়িয়ে বলে, এতে তোমার কোনো দোষ ছিল না, তুমি জিতে গিয়েছো, এটা কি তোমার দোষ নাকি? এখন থেকে যা কিছু হবে আমি তোমার সাথে আছি। এরপর থেকে সিংহ তো স্কুল ছেড়ে দিয়েছিল, সেই দাগটা ওর কাঁধে আজও পর্যন্ত আছে। সিংহর খুব ভালো লাগে যে এভাবে চিংড়িয়ে ওকে বলল যে চিংড়িয়ে ওর সাথে আছে, সিংহ কখনোই আর একা নয়। চিংড়িয়ে বলে, আমি যেখানেই থাকি না কেন আমি সবসময় উইশ করব যাতে তুমি ভালো থাকো, আর এবার থেকে যদি আসলে ভয়ের কিছু হয় তুমি আমাকে জানাবে। একা সমস্ত কিছু ফেস করার চেষ্টা করবে না, আমরা সবাই আছি তো। পরদিন আবারও যখন চিংড়ি স্কুলে যায়, তখন ওরা একই টেবিলে বসে পড়ছিল চাওফানের সঙ্গে। তো কিছুক্ষণ ধরে চাওফান বেশ অন্যমনস্ক ছিল। চাওফান হুট করে অজ্ঞান হয়ে যায়, তো টিচার ওকে একটা হাসপাতালে নিয়ে আসে। মূলত এখানে সিংহই ওকে কাঁধে করে নিয়ে এসেছিল, আর সাথে চিংড়িও ছিল। ঠিক তখনই চাওপিংয়ের কাছে একটা ফোন আসে। চাওপিংকে কেউ একটা জানায়, তোমার বোন অসুস্থ হয়ে পড়েছে। হাসপাতালে দেখলাম সিংহ আর চিংড়িও আছে। মনে হয় যে চাওফান অসুস্থ হয়েছে তার পিছনে সিংহ এবং চিংড়ির হাত আছে। তো এটা শোনা মাত্র চাওপিং হাসপাতালে চলে আসে। তখন এখানে সিংহ আর চিংড়ি ছিল, তবে সিংহ খাবার কিনতে গিয়েছিল আর চিংড়ি একটা ফ্লাক্স আনতে গিয়েছিল। আর এই সুযোগে চাওফানের সঙ্গে দেখা করতে আসে চাওপিং। তবে চাওপিংয়ের সঙ্গে কথা বলে না চাওফান, আর বলে, তুমি এখানে কেন এসেছো? আমি তোমার মুখটাও দেখতে চাই না, তুমি এখান থেকে চলে যাও। তো চাওপিং তখন ওখান থেকে বেরিয়ে আসে, আর এসেই দেখতে পায় চিংড়ি এদিকেই আসছে। ওর তো চিংড়ির প্রতি অনেক রাগ, চিংড়িকে ও যেভাবেই হোক ধ্বংস করে দিবে এরকম একটা ব্যাপার। তাছাড়া কেউ একজন জানিয়েছে ওর বোনের অসুস্থতার পিছনে এদের দোষ, সেজন্য চিংড়িকে আজকে একা পেয়ে তো এখানে ওর সঙ্গে অনেক বাজে ব্যবহার করতে থাকে। তখন চিংড়ি 3বার ফোনে ট্যাপ করলে সিংহ সেটা বুঝতে পারে। সিংহ একটা খাবারের দোকানের সামনে বসেছিল। সিংহ তড়িঘড়ি করে ওখানে দৌড়ে চলে আসে। এতে চাওপিং তো অনেক বেশি অবাক হয়ে যায়। চাওপিং বলে, ও আচ্ছা, তার মানে তোমরা স্পেশালি কানেক্টেড একে অন্যের সঙ্গে। সিংহ বলে, দেখ তোর সমস্ত ঝামেলা আমার সঙ্গে, তাই আমি বলেছি না এর ভিতরে চিংড়িকে জড়াবি না। চাওপিংকে আরও বলে, আমি যদি কখনো দেখেছি যে তুই আর চিংড়ির দিকে হাত তুলেছিস, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আগে একবার তোকে জেলে পাঠিয়েছি, আবার তুই জেলে যাবি। চাওপিং তখন বলে, আমি কিছুই চাই না, আমি শুধু চাই চিংড়িকে ভোগ করতে, আর তাছাড়া আমার যে হাল হয়েছে তোরও সেই হাল করতে। তখনই দুইজনের মারামারি শুরু হয়ে যায়। সিংহকে বলে, 3 দিনের ভিতরে আমাদের ভিতরে সমস্ত ডিল শেষ করে ফেলবো। এরপরে চিংড়িকে নিয়ে বাড়িতে আসে সিংহ। ওদের দুজনেরই বেশ মন খারাপ ছিল। পরদিন দেখি চাওফান যখন অনেক ভালো হয়ে গিয়েছে, চিংড়ি তখন চাওফানকে গিয়ে বলে,
তোমার ভাইকে একটু বোঝাও, তোমার সঙ্গে আমাদের তো কোনো ঝামেলা নেই, কিন্তু সে ভাবছে আমাদের ঝামেলা আছে। সিংহ তো তোমার ভাইয়ের কিছুই করেনি, সিংহ খুবই ভালো একটা ছেলে, তাই আমি চাই না সিংহর সঙ্গে খারাপ কিছু হোক। সেদিন রাত্রেবেলা সিংহে একটা স্বপ্ন দেখেছিল, যেখানে ও দেখতে পায় যে সিংহর সাথে অনেক বড় অন্যায় হচ্ছে, সিংহকে কেউ একটা আঘাত করছে। এতে তো সিংহে অনেক বেশি ভয় পেয়ে যায়। আর সেদিন সত্যি সত্যি সিংহ একটা জায়গায় এসেছিল, যেখানে মূলত ও চাওপিংয়ের সঙ্গে সমস্ত ডিল ক্লোজ করতেই এসেছিল, যে চাওপিং আসলে কি চাই সেটা শেষ করা উচিত। এটা যখন চিংয়ে জানতে পারে, ও চাওফানকে ফোন দিয়ে বলে, চাওফান দ্রুত একটা জায়গায় চলে আসো, আমি তোমাকে লোকেশনটা পাঠাচ্ছি, সেখানে তোমার ভাই কিন্তু আজকে অনেক অঘটন ঘটাতে চলেছে। তো দেখা যায় এখানে শুধু চাওপিং ছিল না, সাথে ও সাঙ্গপাঙ্গরাও ছিল। তারা সবাই আজকে সিংহকে মেরে ফেলতেই চাইছিল। তো সিংহর সঙ্গে ওদের অনেক কথা কাটাকাটি হয়, অনেক মারধর হয়। প্রথমে তো সিংহ কিছু বলেনি, কিন্তু পরে সিংহ ওকে উল্টো মারতে থাকে। কিছুক্ষণের ভিতরে এখানে চিংয়ে চলে আসে। চিংয়ে বলে, আমি কিন্তু পুলিশে কল করেছি, তাই তোমরা যদি এখন না থামো তাহলে পুলিশ এসে কিন্তু সবাইকেই গ্রেপ্তার করবে। কিছুক্ষণের ভিতরে পুলিশ আসে আর ওদের সবাইকেই গ্রেপ্তার করে। কিন্তু তারপরেও থামছিল না চাওপিং। তখন ওর বোন এসে বলে, ভাইয়া তুমি অন্তত এবার থামো। এই ভাইয়া ডাক শুনেই মূলত চাওপিং থেমে যায়। কিন্তু ওর বোন তাও ওর ভাইকে প্রোটেক্ট করতে পারে না, কারণ এবারে অন্যায়ের জন্য ওর ভাইকে পুলিশে ধরে নিয়ে যায়। এদিকে সিংহ অনেকটাই অসুস্থ হয়ে গিয়েছিল। তারপরেও ও যখন চিংয়ের দিকে তাকায় বেশ সুস্থ বোধ করে। চিংয়ে তখন বলে, আমি যদি না যেতাম কি হতো বলো তো? আমি বুঝি না চাওপিং কেন এরকম করছে, ও কি এমন চায়? এদিকে সিংহর মা এসব কিছু জানতো না যে চাওপিং ফিরে এসেছে। যখন সে জানতে পারে তখন তো সিংহের উপর অনেক রাগারাগি করে। যাই হোক, এরপরে ওদের স্কুল জীবন আবারও শুরু হয়ে যায়। এভাবে সময় কাটতে থাকে, খুব ভালোভাবে সমস্ত সময়গুলো যাচ্ছিল। ওরা পড়াশোনায় কনসেন্ট্রেশন করেছে, এখন ওদের জীবনে বাড়তি কোনো ঝামেলা ছিল না, সমস্ত কিছু খুব সুন্দর করে চলছিল। তো একটা বছর শেষ হয়ে যায়, নতুন একটা চাইনিজ নিউ ইয়ার শুরু হয়ে যায়। তো এই দিন ওরা অনেক মজা করছিল। তাছাড়া দেখা যায় যে সিংহদের যে স্যালন ছিল সেটাতে এখন খুব ভালো প্রফিট হয়েছে, এবং হিসাব করে দেখে যে যে টাকা ইনকাম করতে ওদের অনেক বছর লেগে যেত সেটা ওরা মাত্র 1 মাসেই করেছে। আর এতে তো সিংহর মা খুব খুশি হয়ে যায়, সিংহও খুশি হয়ে যায়। সিংহর মা বলে, এবার আমার যা দেনা পাওনা আছে তাই এবার আমি সমস্তই শোধ করে দিতে পারবো। তাছাড়া আমার কাছে এখন 5টি লাইসেন্স আছে, তো এখন তো আমার বিজনেস হু হু করে চলবে। আমি আজকে খুবই খুশি। আর তাই সে সিংহকে কিছু টাকা দিয়ে বলে, যাও চিংড়িকে নিয়ে মার্কেটে যাও, কারণ এখানে খুব দারুণ মার্কেট হয়, সেখানে তোমরা নিজেদের মতো করে সময় কাটাতে থাকো, কারণ তোমরা কখনোই সেভাবে সময় কাটাতে পারোনি। তো চিংড়িকে নিয়ে সিংহ একটা মার্কেটে চলে আসে। মার্কেটে খুবই কোলাহলপূর্ণ ছিল। চিংড়ি কিন্তু কখনোই এরকম মার্কেট দেখেনি, তাই ওর খুব ভালো লাগে, কারণ এখানে ট্র্যাডিশনাল একটা মার্কেট ছিল। তো সমস্ত রকম আইটেম ওরা ট্রাই করে, যা কিছু করা যাচ্ছিল তা করে। চিংড়িকে খাওয়ানোর জন্য অনেকগুলো ক্রাবও ধরেছিল সিংহ। সব কিছু খুব ভালোভাবে চলছিল। সারাটা দিন ওরা সুন্দর করে সময় যাপন করে। শুধু সিংহ এবং চিংড়ি না, এই এলাকার সমস্ত মানুষই যেন আনন্দে মেতে উঠেছিল। ঠিক তখনই আমরা দেখতে পাই যে চাওপিং আবার ছাড়া পেয়েছে। আর ছাড়া পাওয়ার পরেই ও সোজা চাওফানের সঙ্গে দেখা করতে আসে। চাওফানও ভাইকে দেখে বেশ খুশি হয়, ওরা একসঙ্গে খাওয়া দাওয়া করে। এদিকে সিংহ এবং চিংড়ি বাড়িতে ফিরে আসে, রাত্রেবেলা একসঙ্গে ডিনার করে। তারপরে ওরা কিছু আতশবাজি ফোটাবে বলে আবার বাইরে আসে, কারণ এটা ওদের কালচার। শুধু ওরাই না, সিংহর মা এবং মায়ের বান্ধবীরা তারা সবাই মিলে এটা করছিল, একে অন্যের সঙ্গে ভিডিও ফোনে কথা বলছিল। কিন্তু সব সুখ তো সহ্য হয় না মানুষের। ওই যে কথাই আছে, যত হাসি তত কান্না। কিছুক্ষণ পরে দেখা যায় সিংহদের বাড়িতে আগুন লেগে গিয়েছে এবং সমস্ত বাড়িটা দাউ দাউ করে পড়ছে। তবে ভিতরে তখন ওই সিংহর দাদি ছিল। যেহেতু সিংহর দাদি প্যারালাইজড এবং তিনি নড়তে পারেন না, তাই সে বাইরেও বের হতে পারেনি। সিংহ তখন আসে আর নিজের গায়ে পানি ঢেলে ভিতরে দাদিকে বের করে নিয়ে আসার জন্য যায়, কিন্তু সমস্ত দরজাগুলোই ব্লক হয়ে গিয়েছিল। দমকল বাহিনীর লোকেরাও চলে এসেছে। তবে সিংহ পিছনের দরজা ভেঙে কোনো রকমে দাদিকে নিয়ে বাইরে বের হয়ে আসে। তবে সাথে করে সে চিংড়ির ল্যাপটপটাও নিয়ে এসেছিল। চিংড়ি এতে বেশ অবাক হয় যে এর ভিতরেও চিংড়ির কথা মনে রেখেছে সিংহ। ল্যাপটপটা ওর কাছে ইম্পর্ট্যান্ট, কিন্তু তার থেকেও তো সিংহর জীবনটা ওর কাছে বেশি ইম্পর্ট্যান্ট, তাই নয় কি? তো যাই হোক, এই পর্যায়ে তো আগুন তো থামানো গিয়েছিল, কিন্তু ওদের বাড়িটা পুড়ে গিয়েছে। তো এখন ওরা চই এবং কৈদের বাড়িতে আশ্রয় নেয় আজকে রাতটা থাকার জন্য। চইদের বাড়িতে এসেছিল সিংহ এবং চিংড়ি। তো এখানে চিংড়ির যা কিছু প্রয়োজন সিংহ সেগুলো দিয়ে যায় আর ওকে সরি বলে, কারণ ওকে ভালোভাবে প্রোটেক্ট করতে পারেনি। কিন্তু এতে আরও বেশি চিংড়ি রেগে যায় আর বলে, তুমি আমাকে কী বা এত প্রোটেক্ট করবে বলো তো, নিজের হাতটা পুড়িয়ে ফেলেছো। চিংড়ির রুমে যখন সিংহ আসে, চিংড়ি তখন ওকে অনেক বকাঝকা দিয়ে বলে,
তুমি ওই ব্যস্ত অবস্থায় যেখানে দাদিমাকে নিয়ে আসতে গেলে তার ভিতরে হাত পুড়িয়ে আবার আমার ল্যাপটপটা নিয়ে এসেছো, কিন্তু কেন? সিংহ বলে, দেখো এইটুকু এইটুকু আমার কিছু হবে না। আমি অনেক ফিটফাট একটা ছেলে, তাই এটুকু কাটাকোটায় আমার কিছু যায় আসে না। কিন্তু চিঙিয়ে তার সত্ত্বেও ওকে অনেক বকাঝকা করতে লাগে। আর এর সাথে সাথেই এই পার্টের গল্প শেষ হয়ে যায়। তো কেমন ছিল এই পার্টের গল্প? গল্পটা খুবই সাধারণ, কিন্তু এই গল্পটা আপনাদের হৃদয়কে অনেকটা শান্ত শীতল পরশের মতো ঠান্ডা করে দিয়ে যাবে। আমার তো খুবই ভালো লেগেছে। এত জটিলতার ভিতরে জীবনে কিন্তু শান্ত সুন্দর কিছু ড্রামারও দরকার আছে। এগুলো মনটাকে হিল করে তোলে, আর এটা তেমনই একটা ড্রামা। তো কেমন লাগছে তাদের এই গল্প? এখনও কিন্তু ওদের ভালোবাসা শুরুই হলো না। গল্পের আর মাত্র ৮টা এপিসোড বাকি আছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। খোদা হাফেজ।